প্রিয় দর্শক, আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আজ আমরা কথা বলবো প্রান্তিক জনগণের উন্নয়ন নিয়ে, পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে। সুখী, সমৃদ্ধ এবং বৈষম্য বিরোধী সমাজ গড়ে তুলতে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের সদস্যদের কী কর্তব্য, তাদের ভাবনা এবং তাদের চিন্তাধারা সম্পর্কেই আজকের এই পর্ব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথিবৃন্দের সঙ্গে। আমার বাম পাশে রয়েছেন মারিয়া আক্তার, প্রজেক্ট ম্যানেজার, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, IUB। অনেক ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। এবং আমার ডান পাশে রয়েছেন জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ভাইস চেয়ারম্যান, বাইসস, জাতীয় নির্বাহী পরিষদ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই আমি মারিয়া আক্তার আপনার কাছে আসতে চাই, একটু ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানতে চাই। এই যে ক্লাইমেট ওয়ার্ল্ড ওয়াইড যে একটা চেঞ্জ হচ্ছে, এটার ইম্প্যাক্ট কি এবং এই কারণে কি কি অসুবিধা হচ্ছে সাধারণ জনগণদের? আচ্ছা, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জটা আসলে এই মুহূর্তে কি বলবো, সব থেকে আমি যেহেতু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, সো আমার কাছে মনে হয় কি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই সময়কার। আসলেও শুধু আমার জন্য না, আমি বলবো এটা আসলেই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু বোঝাই যে ক্লাইমেট চেঞ্জটা কি সুবিধা হবে সবার জন্য। নর্মালি আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীর হিটটা আসে হচ্ছে সূর্য থেকে। সূর্য যে তাপ দেয় সেই তাপটা পৃথিবীতে আসে, এবং এই তাপের জন্য, এই সূর্যের তাপটা যদি না আসতো আমরা কিন্তু কি বলে মাইনাসে চলে যেতাম, এবং এখানে কোনো ফসল গাছপালা কিছুই হতো না। সূর্যের তাপটা আমাদের জন্য কিন্তু খুবই দরকারি একটা বিষয়। এখন এই সূর্যের তাপটা কে ধরে রাখে? ধরে রাখে কিন্তু কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইডকে একদম কালপ্রিট বলে মনে করি, কারণ এর জন্যই ক্লাইমেট চেঞ্জের মানে বড় ইস্যুই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো কার্বন ডাই অক্সাইডের একটা বড় হচ্ছে গিয়ে সে এই যে তাপটা সূর্যের, সেইটাকে সে ধরে রাখতে পারে, মানে বলে ট্র্যাপ করে রাখে, এবং এটা দরকার পৃথিবীর জন্য, উষ্ণায়নের জন্য। আদারওয়াইজ পৃথিবী কোল্ড হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। বাট কথা হচ্ছে সব কিছুর একটা লিমিট বা হিসাব আছে, হ্যাঁ, যে তুমি এই পর্যন্ত কার্বনই আমার পৃথিবীর জন্য কি বলে উপযুক্ত, এর বেশি হলে সেটা না। তো এখন যেটা হয়েছে, পৃথিবী ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো 18 শতকের পরের থেকে, 17 শতকের পরের থেকে আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে আমরা এত লাক্সারিয়াস লাইফ লিড করি, ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, গাড়ি বানাই ফেলছি, আমরা বড় বড় বিল্ডিং করে ফেলছি, মানে এখন অনেক লাক্সারি লাইফ আমরা লিড করি, তাই না? এখন কথা হচ্ছে এই সব কিছু করার পিছনে একটা প্রোডাক্ট কি বলে হয়, সেটা হচ্ছে কার্বনের ইমিশন হয়। কার্বনের ইমিশনে যেমন কি ধরেন ইলেকট্রিসিটি বানাতে হবে, তো ইলেকট্রিসিটি বানানো আসলে ফুয়েল ইউজ করা হয়, যে মাটির নিচ থেকে যে তেল পাওয়া যায়, তেল পুরি করে, তেল পোড়ানোর সাথে সাথে কার্বনের ইমিশন হচ্ছে। আপনি যে গাড়িটায় চড়ছেন সেই গাড়িতে পেট্রোল লাগে, ওই পেট্রোল পুড়লেই কার্বন হয়ে যাবে। টেম্পারেচারের সাথে সব কিছু এত কানেক্টেড, যেমন হচ্ছে গিয়ে যখন টেম্পারেচার বেড়ে যাবে, দুই মেরুতে কি আছে, বরফ আছে। সো বরফ তখন কি করবে, গলা শুরু করে দিবে, কারণ বেশি হিটে সে গলবেই। তো যখন বেশি হিটে সে গলবে, গলে কি হবে, সমুদ্রের উপরে মোস্টলি সমুদ্রের পানির লেয়ারটা আস্তে আস্তে একটু বাড়বে। বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশের উদাহরণ যদি আমি বলি, বাংলাদেশের কোস্টালে অনেকগুলো কি বলে, আমাদের তো বে অফ বেঙ্গল, সো কোস্টাল জোনে অনেকগুলো আমাদের কমিউনিটি আছে, আমাদের জায়গা আছে, এবং এইগুলো মাত্র সমুদ্রের থেকে 1 মিটারের মতো মানে উঁচু, কত কাছাকাছি। হ্যাঁ, এমনিতে এভারেজ বাংলাদেশ হচ্ছে 4 to 9 মিটার হচ্ছে সি সারফেস থেকে, কিন্তু কোস্টাল জোনগুলো মাত্র 1 মিটার। তো পানি যখন লেয়ার বেড়ে যাবে এই ইসের জন্য, ও কি করবে, ওইখানে আপনার মেইনল্যান্ডে চলে আসবে। তো সাধারণ মানুষের ঘরের মধ্যে চলে আসবে, আসবে, সবসময় খুব বেশি পানি হবে না, হাঁটু পানি। আমি এই স্ক্রিনে ধান খেতে দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো যেটা হবে, লবণ পানি যদি ধান খেতে ঢুকে, ধান হবে না, কারণ সে তো লবণ পানিতে অভ্যস্ত না, সে ওইখানে না। সো ধানের প্রোডাকশন কমে যাবে। এই এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে কৃষিতেও যেরকম সমস্যা হচ্ছে, মানুষের সাধারণ জীবনযাপনেও সেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। ধানের প্রোডাকশন কমে গেল, কৃষকের ধান হচ্ছে না, তাহলে কি খাবে সে? তার তো প্রভার্টি লেভেল বেড়ে যাবে না? তার সারা বছরের ইটাই কি, আয়ের উৎসই হচ্ছে বাংলাদেশে মোস্ট অফ যে কৃষক আছে, ধানই একটা বড়, ধান হচ্ছে না, ওইখানে সে আটকে যাবে। মানে একটা উদাহরণ আমি বললাম। আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো, তবে যেহেতু কৃষি বিষয় নিয়ে একটু কথা বলেছেন, আমি জনাব আব্বাস উদ্দিন আপনার কাছে ফিরে আসি, একটু কৃষি বিষয় সম্পর্কে কথা বলি। উনি যেটা বলছিলেন যে কৃষিতে এফেক্টটা পড়বে,
তো আপনি এটা কিভাবে দেখেন এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের যারা আছেন তাদের কি কি করা উচিত এই যে এই সমস্যাটা সলভ করার জন্য? ধন্যবাদ তাহিয়া হোসাইন, আপনি একটা সুন্দর প্রশ্ন করার জন্যে। আমাদের প্রথম কথা হলো যে ইউনিয়ন পরিষদ যেটা আছে সেখানে আমরা ভালো মানুষকে সদস্য নির্বাচন করব এবং তারা স্বশিক্ষায় তারা শিক্ষিত থাকতে হবে এবং গ্রামের মানুষের সাথে তাদের একটা সম্পর্ক থাকতে হবে। কারণ হলো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার সবসময় গ্রামের ধান খেতে বিলে যেয়ে সব কিছু দেখা সম্ভব না। গ্রামের প্রান্তিক মানুষের থেকে তারা রিপোর্ট পেয়ে তারা এটা আস্তে আস্তে সরকার প্রশাসনকে জানাবে, ইউনিয়ন পরিষদ জানাবে, স্থানীয় সরকার বলতে আমাদের উপজেলা লেভেল জানাবে, জেলা লেভেল জানাবে আমাদের কেন্দ্রীয় সরকারকে। আমাদের দেশে মনে করেন যে লবণাক্ত পানি যদি আমাদের খালে বিলে ঢুকে যায় তাহলে আমাদের ফসলের হানি হবে, ফসল উৎপাদন সেভাবে হবে না। তো আমরা ইউনিয়ন পরিষদ কি কি ধরনের কাজ করতে পারে সেটা তো আমরা জানতে পেরেছি, তবে মিস মারিয়া আক্তার আপনার কাছে একটু জানতে চাই আমি এর চ্যালেঞ্জগুলো সম্পর্কে, এর লিমিটেশন সম্পর্কে। ইউনিয়ন পরিষদ তো কাজগুলো করবে, কিন্তু তারা কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারে আর সেটা কিভাবে মোকাবেলা করা হবে? আচ্ছা, আমি আরেকটু পিছন থেকে শুরু করি, হেল্প হবে। আহ, যেটা বলছিলাম আগের বারে যে কি কি প্রবলেম হয়, সাথে সাথে আরও অনেকগুলো ইস্যুজ আছে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টগুলো, যেমন সাইক্লোনেরই বেড়ে যাবে, দেন হচ্ছে গিয়ে মাইগ্রেশন হয়, কারণ তখন গ্রামে থাকার মতো উপায় থাকে না তার, সে শহরে চলে আসতে হয়। শহরে এসে আবার ঘিঞ্জি একটা ধরেন বস্তিতে থাকতে হবে, তার থাকার জায়গাটা সেরকম না। আসার জন্য তার কি করতে হয়, তার ছোট মেয়েটাকে হয়তো বিয়ে দিয়ে আসতে হলো, সে একটা ছোট মেয়ে ছিল, বাল্য বিয়ে হয়ে গেল, ছোট ছেলেটা স্কুলে পড়তো, তাকে সে কাজে লাগিয়ে দেওয়া গেল। সো ক্লাইমেট চেঞ্জ একটা বড় একটা চেইন, মানে পুরো এমনভাবে ইম্প্যাক্ট ফেলবে আপনার পুরো সোসাইটির উপরে। মানে বড় বিষয় যেটা হচ্ছে, এই বেশি ইম্প্যাক্টগুলো কাদের উপরে পড়ে? গ্রামের মানুষের উপরে। হুম, গ্রামগঞ্জে যারা থাকেন, কারণ তাদের আসলে অ্যাডাপটিভ ক্যাপাসিটি কম, তাদের এমনিই তারা গরিব মানুষ, তার মধ্যে এইসব জিনিস তারা আসলে কিভাবে করবে। সো ইউনিয়ন পরিষদ এইখানেই আসে, যে ইউনিয়ন পরিষদ হচ্ছে এই গ্রামের কি বলে একমাত্র লিগাল, মানে গভর্নমেন্ট সিস্টেমের সঙ্গে যে লিগাল বডি যেটাকে বলে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এবং ক্লাইমেট চেঞ্জের মূল ইম্প্যাক্টটাও পড়ে এই ইউনিয়ন পরিষদের আশপাশে যে কমিউনিটিগুলো আছে ওইখানে সব থেকে বেশি পড়ে। কাজেরও দরকার এইখানে। এখন কাজটাকে সব থেকে ভালো করতে পারে ইউনিয়ন পরিষদ করে, সাথে সাথে বিভিন্ন এনজিওরাও করে। জনাব আব্বাস উদ্দিন, আমি আপনার কাছে ফিরে আসি একটু বাল্যবিবাহের প্রসঙ্গ নিয়ে। উনি বাল্যবিবাহ নিয়ে কথা বলছিলেন যে গ্রামে মেয়েকে বিয়ে দিয়ে হয়তো বা তারা শহরে চলে আসে। তো বাল্যবিবাহ মোকাবেলা করার জন্য ইউপি পরিষদের যে সদস্যরা আছেন তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? ধন্যবাদ তাই আপনাকে বাল্যবিবাহ ব্যাপারে একটা প্রশ্ন করার জন্যে। আসলে বাল্যবিবাহটা অনেক সময় মানুষ শিক্ষিত না হলে ট্রেনিংয়ের মানুষকে প্রথম কথা হলো যে সমাজকে উন্নয়ন করতে হলে সমাজের কিছু বিধিনিষেধ কিছু ব্যাপার স্যাপার থাকে, এইসব বিষয়ে মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয় সরকার বলতে আমরা ইউনিয়ন পরিষদকে বুঝাই, আমাদের উপজেলা পরিষদকে বুঝাই। তো স্থানীয় সরকারই একমাত্র পারে এই বাল্য বিবাহ করা বন্ধ করা, ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, এগুলা যাতে বন্ধ না হয় এগুলা করা, স্কুল একটা প্রতিষ্ঠিত করা, ভালো সদস্য নির্বাচিত করা, একজন মহিলাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা, মহিলাদেরকে সরকার থেকে লোন এনে দিয়ে মুরগি পালন পশু পালনের ব্যবস্থা করা, আর্থিকভাবে যদি সহায়তা করা যায় তাহলে তারা আর্থিকভাবে সলভেন্ট করা যায়। আমরা পুরুষদের সাথে সাথে আমরা আমাদের যে গ্রামগঞ্জের মা বোনেরা আছে তাদেরকেও কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা কাজে লাগাতে পারি এবং তাদের যে এই যে বাল্য বিবাহ বিষয়ে তাদেরকে আমরা বুঝাইতে হবে যে বাল্য বিবাহের মেরিট ডিমেরিট কী, এটা যদি আমরা বুঝাই তাহলে তারা অবশ্যই বুঝবে এবং বাল্য বিবাহ অবশ্যই বন্ধ হবে। আর তাছাড়া গ্রামের মা বোনেরা তো তাদের তো তেমন কোনো কাজ দেয়, কিন্তু যেমন গ্রামগঞ্জে অনেক সময় হাসপাতাল কাছে থাকে না, অনেক সময় দাত্রীর দায়িত্ব পালন করতে হয়। এই দাত্রীকে ট্রেনিং করাতে হলে আমাদের জেলাতে বা উপজেলাতে ডাক্তারের মাধ্যমে যদি আমরা প্রশিক্ষণ দেয় নেই তাহলে দাত্রীরাও কিন্তু অনেক সময় মা বোনদের বাচ্চা কাচ্চা হওয়ার সময় সহায়তা করতে পারে, প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করতেও পারে। তো তার জন্য আমাদের গ্রামগঞ্জকে আরেকটু স্বাবলম্বী করতে হলে গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলোকে উন্নয়ন করতে হবে, যেন অতি তাড়াতাড়ি যেন
আমরা যেন মনে করেন যে উপজেলার সাথে যোগাযোগ করতে পারি, জেলার সাথে যোগাযোগ করতে পারি, সেখানে রাস্তাঘাটে কমিউনিকেশনটাকে কিন্তু ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। আমাদের কোন সময় কোন ফসলটা কোন সময় কোন সমস্যাটা হয়, এই সমস্যাগুলো আমরা যদি স্থানীয় সরকারকে জানাতে পারি মেম্বারদের মাধ্যমে, তাহলে আমাদের সমস্যাটা অতি দ্রুত সম্পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব হয়। আর নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো এই বিষয় নিয়ে, তবে এই পর্যায়ে নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন বাইসস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। প্রিয় দর্শক, ফিরে এলাম একটা বিরতির পর। আপনারা দেখছেন বাইসস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আপনাদের সাথে আছি আমি তাহিয়া হোসেন, এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম জনাব আব্বাস উদ্দিন, সেই বিষয়ে একটু ফিরে আসি। যেটি বলছিলেন আপনি যে বাল্যবিবাহ থামানো সম্ভব যদি মহিলাদেরকে কর্মক্ষেত্রে আরও এগিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি স্বাবলম্বী করা যায়। তো এই বিষয়ে একটু আরেকটু শুনতে চাচ্ছি। আমাদের দেশে অনেক আগে বাল্যবিবাহ অনেক প্রচুর হতো, কারণ তখনকার দিনে স্কুল কলেজ গ্রামগঞ্জে এত ছিল না, এবং ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেবেরা যারা সদস্য তারাও অনেক শিক্ষিত ছিল না, এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো না। আমরা দেখলাম এই কত বছর যাবৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্য যারা, তাদেরকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়, দেশে এবং দেশের বাইরেও নিয়ে ট্রেনিং দেওয়া হয়। তো যদি আমরা আমাদের সদস্যদেরকে ভালো ভালো সদস্য নির্বাচিত করতে পারি, এই সদস্যদের মাধ্যমে আমরা গ্রামগঞ্জে, এবং এখানে সদস্য বলতে আমি কিন্তু দুজনকে বুঝাইলাম, মহিলা সদস্য এবং পুরুষ সদস্য। মহিলা সদস্য যারা আছে তারা গ্রামগঞ্জে ঘরে উঠান বৈঠক করে মা বোনদেরকে ডেকে তারা সুন্দরভাবে বাল্যবিবাহ যে ডিমেরিটটা তারা বুঝাতে পারবে, এবং মা বোনদেরকে তারা পরামর্শ দিতে পারবে, এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। এবং বাল্যবিবাহ যে একটা খারাপ জিনিস, এটা সমাজের জন্য ভালো না, এবং সেটা তারা মা বোনকে বুঝাতে পারবে, এবং সেভাবেই বাল্যবিবাহ বন্ধ করা যায় সম্ভব। মানে অ্যাকচুয়ালি ইউপি সদস্যদের যে রোলটা, তাদেরকেই আসলে প্রশিক্ষিত হতে হবে, এবং প্রশিক্ষণের কথায় আমরা একটু পরে আসবো। আমরা যেই পূর্বের যে টপিকটা ক্লাইমেট চেঞ্জে সেখানে ছিলাম, সেটা নিয়ে একটু কথা বলি। যে আপনি চ্যালেঞ্জের কথাগুলো বলছিলেন, সেটাতে আবার ফিরে যাই। আমি হচ্ছে স্যার একটা কথা শুনছিলাম যে গ্রামের উন্নয়ন দরকার, ওইটার সঙ্গে আমি রিলেট করে বলি। উনি বলছে রাস্তাঘাট দরকার। তো আমরা ক্লাইমেট চেঞ্জেও যখন কথা বলি যে সমাধানের উপায়টা কি, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। সো অ্যাডাপ্টেশনগুলো কী কী হতে পারে? অ্যাডাপ্টেশন হতে পারে যে আপনার একটা সাইক্লোন শেল্টার দরকার, যেখানে গিয়ে মানুষ থাকবে। কারণ যখন ঝড় হচ্ছে, আপনার যে কী বলে কুঁড়ে ঘর, ছোটো ঘর, ওইখানে আপনি আসলে থাকতে পারবেন না। সো একটা শেল্টার দরকার ওখানে থাকলে। এই শেল্টারে যেতে হলে আপনার একটা রাস্তা লাগবে, একটা সো এই যে স্যার যেরকম বললো রাস্তা, শুধু শেল্টারে যাওয়ার জন্য না, আপনার যদি এলাকায় ভালো রাস্তাঘাট থাকে, ইটস এ অ্যাডাপ্টেশন। এটাও আপনাকে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট থেকে হেল্প করবে। আপনি হয়তো দ্রুত সময় ওই রিস্কি জোন থেকে অন্য জায়গায় যেতে পারছেন। আপনার পাশের যে একটা খাল আছে সেটা হয়তো ভরে গেছে, সেটাকে যদি এক্সকাভেশন করা হয়, খনন করা হয়, আপনার অতিরিক্ত যে বন্যার পানি ওখান থেকে চলে যাবে। আপনার মাইগ্রেশন মানে গ্রামের মানুষ শহরে চলে যাচ্ছে, আপনি যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন যে কারা এর আগে গিয়েছে, তারা কোথায় আছে, কোথায় কাজ ভালো আছে, কে ওইখানে গেলে কাজ পাবে, এটাও একটা অ্যাডাপ্টেশন। সো এই যে জিনিসগুলো, কথা হচ্ছে এগুলো করার জন্য ইউনিট ফান্ড, টাকার দরকার। সো আমরা কিছুদিন আগে একটা কাজ করেছিলাম, আমরা বলি ক্লাইমেট ফাইন্যান্স। মানে ক্লাইমেটের আপনার এই প্রবলেমগুলো যখন সমাধান করতে আপনার যে ফাইন্যান্সটা দরকার, টাকা দরকার, দ্যাটস ক্লাইমেট ফাইন্যান্স। আর আরও জটিল সংজ্ঞা, এখন পর্যন্ত আসলে ক্লাইমেট ফাইন্যান্সের ওই রকমের কোনো ফিক্সড সংজ্ঞা তৈরি হয়নি, মানে আমার ল্যাঙ্গুয়েজে বলতে গেলে। তো মোরালেস আপনি ক্লাইমেটের সমাধানের জন্য যে কাজগুলো করবেন, ধরেন ক্লাইমেট, আপনার একটা ফাইন্যান্স দরকার। ফাইন্যান্সটা কে দেবে? এখন কথা হচ্ছে আমরা যারা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, এনজিও যারা আমরা কাজ করছি, প্রতি বছর একটা কনফারেন্স হয়, আমরা বলি কপ। লাস্ট এসে COP 30 শেষ হলো, এটা হচ্ছে কি ব্রাজিলে শেষ হলো। তো এখানে একটা বিশাল নেগোসিয়েশন হয় যে বড় দেশগুলো, আমরা বলি যে NX1 কান্ট্রি, বা যারা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, যেমন কি বলে মানে হিস্টোরিক্যালি যারা দায়ী, যারা আগে থেকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করে অনেকই হয়েছে, বাট ওই ইমিশনের কারণে আমার মতো গরিব দেশগুলো, বাংলাদেশে আমরা সাফার করছি। তো আমরা বলি যে তোমরা হচ্ছে গিয়ে আমাদের পে করো, কারণ অ্যাডাপ্টেশনের জন্য উই নিড ফান্ড, টাকা দরকার। এখন এই অনেক দরকার খুশির ব্যাপার থেকে টাকা কিছু পাওয়াও যায়, কিছু টাকা এখন টাকা আসনার অনেক আছে, এনজিওরা কিছু কি বলে টাকা পায়, সেই টাকা দিয়ে তারা ইমপ্লিমেন্ট করে। গভর্নমেন্টও কিন্তু ওইখান থেকে টাকা পায়, বাট
কথা হচ্ছে এগুলো যে শুধুমাত্র ওইখান থেকে যে টাকা আসছে সেটা দিয়েই তা না। মানে বাংলাদেশ গভর্নমেন্টের তো নিজস্ব টাকা আছে, আমাদের তো কি বলে এডিবির যে আছে উন্নয়ন যে প্রকল্পের যে টাকা মানে ধার্য করা হয় প্রতি বছর, সেটা দিয়েও কিন্তু আপনার এই ক্লাইমেটের কাজ করতে হবে। প্রবলেমটা কোন জায়গায় ইউনিয়ন পরিষদের? প্রবলেমটা হচ্ছে গিয়ে সব থেকে সমস্যায় কারা পড়ে? ইউনিয়ন পরিষদের আশেপাশে যে মানুষগুলো আছে, গ্রামের মানুষ। সমাধানের উপায়টাও কিন্তু ইউনিয়ন পরিষদ, কারণ সে ওই এলাকার রিয়েলিটি জানে, সে ওইখানেই থাকে এবং সে যে সিস্টেম, এই সিস্টেম আমরা বলি যে অ্যাডাপ্টেশনের উপায় হচ্ছে এলএলএ, লোকালি লেড অ্যাডাপ্টেশন, এটা আমরা বলি। সেটা হচ্ছে গিয়ে লোকাল যারা আছে ডিসিশন মেকিংয়ে, মানে কি সমাধান হবে সেই ডিসিশন যেন তারা নেয়, যারা আছে তারা যেন এলাকার রিয়েলিটি বুঝতে পারে, লোকাল মানুষের ক্যাপাসিটি বাড়ানো হয়। সো এলএলএ প্রিন্সিপাল যদি তুমি ফলো করো অ্যাডাপ্টেশন করতে পারবা। প্রিন্সিপাল ফলো করতে হলে ইউপি লাগবে, কিন্তু ইউপিকে কেউ পাত্তা দেয় না। যেমন গভর্নমেন্টের যত স্কিম আছে, আমরা কিছুদিন আগে কথা বলছিলাম, উপজেলা জেলা পর্যন্ত আসে, নিচ পর্যন্ত ছাড়ে না, কন্ট্রোল তার ওইখানে থাকে, কাজ কিন্তু ওই গ্রামেই হবে, ওই ইউনিয়ন পরিষদের, কিন্তু তার হাতে টাকা দিবে না, তার হাতে ডিরেক্টলি আসে না। কিভাবে হবে? এটা তো সম্ভব নয়। শুধু গভর্নমেন্ট করে না, এনজিওরাও করে। কোনো দুর্নীতি আছে, ইস্যুজ আছে, হাতে টাকা দেয় না, তাদের সাথে রাখি, কিন্তু তার ওই ক্যাপাসিটিটাই কখনো হয় না। আচ্ছা, সমাধানটা কি? সমাধানটা হচ্ছে কি, আমি একটু সাথে সাথে ইউপির কি বলে কিছু অপরচুনিটিগুলো বলে রাখি সমাধানের জন্য, মানে তার যে সুবিধাগুলো আছে এগুলো কাজে লাগানো যায়। সুবিধাটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে কি, সে হচ্ছে গভর্নমেন্ট সিস্টেমের মানে এনজিও বলি, রিসার্চ অর্গানাইজেশন, কেউ গভর্নমেন্টের না। সো একটা বড় আকারে পুরো দেশের জন্য আপনি যদি কিছু করতে চান, বা পুরো বাংলাদেশের জন্য গভর্নমেন্ট স্ট্রাকচারে যে একটা লিগাল বডি দরকার, সেটি ইউনিয়ন পরিষদ। এটা একটা বড় অপরচুনিটি তার জন্য। সে পুরো বাংলাদেশে একযোগে কাজ করতে পারবে, তার সেই ক্যাপাসিটি আছে। এরপরে হচ্ছে গিয়ে এখন একটা খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে কি ডিজিটাল। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু ডিজিটাল সিস্টেম আছে, হ্যাঁ। সো এইটাকে যদি প্রপার ইউজ করা যায়, সেটা কি ইনফরমেশনের, আমরা সারাক্ষণ আমরা বলি ডেটার কথা বলা হয়, আমরা ক্লাইমেট ফিল্ডে খুব শুনি। যখন আমরা বাইরের কোনো ডোনারের কাছে, জিসিএফ আছে, তারপরে হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড আছে, অনেকগুলো ফান্ড আছে, এরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল সিস্টেম থেকে, ওই যে আমি বললাম যে এনএক্স অন কান্ট্রি যারা দূষণ করেছে তারা যে ফান্ডটা ছাড়ে, এইসব কি বলে অ্যাডাপ্টেশন ফান্ড, জিসিএফ এর ফান্ড এখানে থাকে। অ্যাপ্লাই করার জন্য আপনার ডেটা দরকার, যে আপনার প্রবলেমগুলো কি, সেটা যদি আপনি প্রমাণিত আকারে, সংখ্যাগত আকারে ওদের না বলতে পারেন যে আমার এখানে এতগুলো মানুষ ভালনারেবল, এতগুলো মানুষ মাইগ্রেশন করেছে, এতগুলো মানুষের ফসল হানি হয়েছে, এগুলো যদি আপনি সংখ্যা আকারে, ডেটা আকারে না দিতে পারেন, আপনি প্রপোজাল লিখতে পারবেন না, ফান্ড চাইতে পারবেন না। আচ্ছা, ওখানেই বড় প্রবলেমটা। এটা একটা কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে ডিজিটাল সেন্টার, প্রত্যেকটা জায়গায় ল্যাব কম্পিউটার আছে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, এবং প্রবলেমগুলো তো ওইখানেই হয়। কোনো মেকানিজমও আছে। এই ডেটাগুলো যদি ওইখানে রাখা যায়, এই ডেটা ইউজ করে আমি ফান্ড দেশের বাইরে চাইতে পারি, এটা একটা বড় সুবিধার জায়গা ইউনিয়ন পরিষদের জন্য। এবং সমাধানের রাস্তার কথা বললেন, যে সমাধানের যেটা, সেটা হচ্ছে আমি বলবো যে দুর্নীতিগ্রস্ত বলে ইউনিয়ন পরিষদকে আপনি যদি ফেলে রাখেন, সে তো জীবনের মানুষ হবে না, হ্যাঁ। মানে দুর্নীতি কোথায় নেই বাংলাদেশে, জায়গায় জায়গায় আছে, মানে সেইটাকেই কিভাবে আমি সিস্টেম এনে ঠিক করবো, সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে। এখানে কাজ করার স্কোপ আছে, তাদের সেই ক্যাপাসিটি আছে, জাস্ট ইউজ, মানে ওই লেভেল পর্যন্ত ফান্ড না রেখে ওনার হাতে, ইউপির হাতে টাকা দিতে হবে, সেই জানে তার মানুষের কি দরকার। আচ্ছা, এই বিষয়ে তাহলে একটু জনাব আব্বাস উদ্দিন আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে দুর্নীতিগ্রস্ত ইউনিয়ন পরিষদ এবং হাতে টাকা দেওয়ার ব্যাপারটা, এই জিনিসটাকে সলভ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? কারণ আমরা চাই সমাজের রুট লেভেল পর্যন্ত যেন সেই সম্ভাবনাটুকু পৌঁছে যায়, যেন উন্নয়নগুলো হয়। তো হাতে টাকা না দিলে তো সেই উন্নয়নটা হবে না। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য কি? ধন্যবাদ মারিয়া আক্তারকে। উনি একটা সুন্দর কথা বলছেন যে এনজিও এবং ইউনিয়ন পরিষদ উভয়ই কাজ করে থাকেন। তো তাই অনুসারে আপনি যে প্রশ্নটা আমার করেছেন, এটা আমাদের ইউনিয়ন রিলেটেড এবং স্থানীয় গভর্নমেন্ট রিলেটেড এই প্রশ্নটা, এটা দারুণ মারাত্মক একটা প্রশ্ন। এই প্রশ্নের যে উত্তর এবং সমাধান একমাত্র ইউনিয়ন পরিষদে যারা সদস্য এবং স্থানীয় সরকার, তাদের পক্ষে সম্ভব। এখন যদি আপনি ডিসবিলিভ করেন যে চেয়ারম্যান চোর, মেম্বার চোর, টাকা দেওয়া যাবে না, তাহলে আপনার এলাকাতে তো কোনোদিন উন্নয়ন হবেই না, বরং এলাকার থেকে লোকজন বেকার হয়ে শহর চলে আসবে এবং শহরকে তারা নোংরা করে ফেলবে। আপনি ওদের গ্রামের সদস্য, মেম্বার চেয়ারম্যান, তাদেরকে তাদের রিকুইজিশন অনুসারে, ডিমান্ড অনুসারে যদি আপনার টাকা গভর্নমেন্ট টাকা দেয়, তাহলে তারা সেখানে
মানুষকে বিনা সুদে টাকা দিবে, পশুপালন করবে, মৎস্য চাষ করবে, মুরগি পালন করবে। এরা শুধু পুরুষেরা না, পুরুষদের সাথে সাথে মা বোনেরাও কিন্তু এই আপনার হাঁস মুরগি পালন করতে পারবে। তারা ইকোনমিক্যালি তারা সলভেন্ট হতে পারবে। আর সুরের যে বিষয়টা, আসলে এটা চুরি বলা যায়। চুরি একসময় হয়েছে, মনে করেন সবসময় চুরি হবে, সবসময় টাকা মিসইউজ হবে, এটা কোনো কথা না। মানুষকে এখানে সচেতন করতে হবে, ধর্মীয়ভাবে করতে হবে, শিক্ষা দিয়ে করতে হবে। আচ্ছা, মানুষকে সচেতন তো করতেই হবে, কিন্তু নির্বাচন কেমনভাবে হলে আপনার কাছে মনে হয় যে সুবিধাগুলো পাওয়া যাবে, এবং গ্রামীণ পর্যায়ে নির্বাচনটা কিভাবে গঠন করলে আমরা মানে যারা সদস্য কাজ করছেন একটা যথাযথ ভালো সদস্য পাবো? আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার জীবদ্দশায় উনি বাংলাদেশের কোন কর্নারে কোন ভালো লোকটা আছে তাকে উনি ডেকে, আগে কিন্তু পরিচয় ডেকে এনে উনি ওনাকে দায়িত্ব দিতেন। আচ্ছা। তো আমি মনে করি যে সরকার, স্থানীয় সরকার এবং গ্রামের মাঝে, যে গ্রামের মাঝে তো ভালো মন্দ লোক তো অবশ্যই আছে। আমরা যারা ভালো মানুষ তাদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি ম্যাম বা চেয়ারম্যান, তাহলে ওই সমাজ থেকে দুর্নীতিগুলো দূর হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের বড় সমস্যা হলো এটা, মাদকে আমাদের সারা দেশটাকে খেয়ে ফেলছে। এই মাদকের সাথে কিন্তু আমি জানি অনেকগুলা দুষ্ট চক্র জড়িত আছে, যারাও লাভবান হয় এবং ছেলে মেয়েদেরকে মাদক আসক্ত করে তাদের লেখাপড়া, বাল্যবিবাহ, যত ধরনের খারাপ কাজগুলো তারা করে থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি ভালো আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা নির্বাচিত করতে পারি, তাহলে এই চেয়ারম্যান সাহেবেরাই গ্রামে উঠান বৈঠক করে, স্কুলের ছাত্রদেরকে নিয়ে বৈঠক করে, শিক্ষকদের সাথে বৈঠক করে, মসজিদের ইমাম সাহেবের সাথে বৈঠক করে আমাদের সমাজ থেকে এই মাদক, বাল্যবিবাহ সমস্যাগুলো দূর করা খুব সহজ। কিন্তু আমাদেরকে প্রথম কথা হলো, আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদ, লোকাল গভর্নমেন্ট, যেটা লোকাল গভর্নমেন্টটাকে আমি এটাই বুঝি, এক লোকাল গভর্নমেন্টের, এক ইউনিয়ন পরিষদের লোকাল গভর্নমেন্ট। এই লোকাল গভর্নমেন্টটা যত স্ট্রং হবে, যত অনেস্টি হবে, ওই দেশের জন্য, ওই গ্রামের জন্য, ওই শহরের জন্য, ওই জেলার জন্য, ওটা ওই এলাকার মানুষের জন্য ওটা ততই ভালো হবে। আচ্ছা, আমরা বুঝতে পারছি সবাইকে তো অনেস্ট হতেই হবে, এবং গভর্নমেন্টের সাথে সাধারণ যে জনগণ আছে তাদেরকেও একসাথে এগিয়ে আসতে হবে, সবাইকেই মন দিতে হবে কাজকর্মে। তো আমাদের আজকের অনুষ্ঠানের সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই আবার অন্য কোনো পর্বে এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। অনেক ধন্যবাদ মিস মারিয়া আক্তার আপনাকে, এবং অনেক ধন্যবাদ জনাব আব্বাস উদ্দিন আজকে আমাদের সাথে থাকার জন্য আর আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো পর্বে, আর আলোচনা হবে গ্রামীণ এই বিষয়গুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেল এস এর সঙ্গেই থাকবেন।